আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক হলেও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএনপি সরকার গঠন করলে তিস্তা সহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলেও জানান তিনি। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। খুব উদ্বিগ্ন, কনসার্ন, সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন শুরু হবে প্রচার, তার আগে কিন্তু বোঝা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এর আগে প্রথম 2 দিনে 140 জনের আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান 110 জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় 22 জনের। ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপিল শুনানি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, আপিল শুনানির সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ফারিয়া, আজকেও তৃতীয় দিনের মতো সকাল 10টায় আপিল শুনানি শুরু হয় এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জেনেছি তাতে 22 জনের শুনানি নিষ্পত্তি হয়েছে। তো এই 22 জনের মধ্যে 13 জনকে বৈধ করেছে, অর্থাৎ 13 জন প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছে এবং 7 জনকে বাতিল করেছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে একজনকে এবং অনুপস্থিত রয়েছেন একজন। যিনি প্রত্যাহার হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম 5 আসন থেকে তিনি নির্বাচনে লড়ছেন। এছাড়া ডাক্তার এ.কে.এম. ফজলুল হক চট্টগ্রাম 9 আসনের প্রার্থী। তার নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তো এখন পর্যন্ত শুনানির প্রথম পর্ব চলছে। দুপুরের আগ পর্যন্ত 35 জনের শুনানি হওয়ার কথা রয়েছে এবং দুপুরের পর আরও 35 জনের শুনানি হবে। তো এই শুনানি আজকেও 70 জনের শুনানি হবে। আজকে সিরিয়ালটা হলো 141 থেকে 210 পর্যন্ত। নাজমুল, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনকালীন সময় কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যার ঘটনায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদ সহ 21 জনের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যের দিন ধার্য রয়েছে। সকালে এই পৃথক 3 মামলায় গ্রেপ্তার 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন গুলিবিদ্ধ শিশুটির অবস্থা গুরুতর। গতকাল বিকেল 4:30টায় গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে আইসিইউতে ভর্তি দেন। বর্তমানে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। এর আগে গতকাল ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শোবার ঘর থেকে মহিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নিখোঁজ রয়েছে। পুলিশ জানায় ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এসে বিছানায় ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এই সময় তার স্বামীকে কোথাও দেখা যায়নি। মরদেহের গলায় ও শরীরের বিভিন্নখানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত ধারালো একটি ছুরিও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দেশের কয়েক জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সেই সাথে জেঁকে বসেছে ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো শীত। সকাল 6টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। তুষারপাতের মতো ঝিরঝিরিয়ে কুয়াশা পড়ছে জেলা জুড়ে। এদিকে সকাল 6টায় কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় নাজেহাল দিনাজপুরের মানুষ। গত দুদিন ধরে দিনের বেলায় সূর্য দেখা দিলেও রাতের কনকনে ঠান্ডায় মানুষ কাবু হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 91% বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। অপরদিকে টানা 2 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে। ভোর 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবারও দেশের খবর। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। রাজধানীর শেরে বাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তাদের উপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না তারা ওই ইশতেহার বাস্তবায়নের চাপ প্রয়োগের কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে সেই দায়িত্ব আমরা নেব। বছরের পর বছর ধরে গ্যাসের মূল্য পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না রাজধানীর আবাসিকের গ্রাহকরা। প্রতিদিন ভোগান্তি নিয়ে রান্না করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা বিকল্প উপায়। আর এই সমস্যার সমাধানে কোনো উপায় খুঁজে দিচ্ছে না সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেখানে নিজে ব্যবসায়ী ও জনগণকে ঠকাচ্ছে তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দল বেঁধে এভাবেই তিতাসের মাতুয়েল শাখা অফিসে জড়ো হয়েছেন বাড়ি মালিকরা। তাদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বিল নিলেও গ্যাস সরবরাহ করছে না কোম্পানিটি। আমাদের 20% তিতাস গ্যাস দেন, আমরা বাড়িতে ধরে রাখতে পারবো। আমরা তো এখন ধরে রাখতে পারতেছি না, আমাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে গা। এখন আমাদের তো লড়াই করতে হবে তিতাস গ্যাসের সাথে। তিতাসের এমন প্রতারণায় ক্ষুব্ধ এই গ্রাহক এসেছেন সংযোগ বিচ্ছিন্নের দরখাস্ত নিয়ে। 24-25 একার পুরো বছরই গ্যাস পাই না, যেন 26 চলতেছে তাও পাই নাই। এখন নিরুপায় হয়ে আর অপ্রয়োজনীয় বিল দিতে যাবো কেন? এই জন্য আমি আজকে আসছি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার জন্য। কত মাস যাবৎ গ্যাসের বিল দিতেছি মাসে মাসে। যেমন আমার 6টা চুলা, আমি দিই 7,000 টাকা বিল প্রায়, বুঝছেন, কিন্তু গ্যাস নেই। আবাসিকের গ্রাহকদের এমন অভিযোগ স্বীকার করে সরকারের সংস্থাগুলোর দায়িত্বহীনতাকে দুষছেন কোম্পানিটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক। সরকার যদি আপনার বাসার ডাকাতির দায়িত্ব নিয়ে, ডাকাতির পানিশমেন্টের দায়িত্ব নেয়, সরকার যদি আপনার বাসার ছিনতাইয়ের দায়িত্ব নেয়, সরকার তার সম্পদের, এত দামি একটা সম্পদের দায়িত্ব নেবে না? সরকারের কাছে এনএসএ আছে, সরকারের কাছে ডিবি আছে, পুলিশ আছে, এভরিবডি আছে। তিতাসের কাছে কি আছে? তিতাসের দায়িত্বটা কিভাবে নেবে আমাকে বুঝান তো একটু। সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে না। আমি এভাবে বলাটা ঠিক আমার চাকরি করার অবস্থায়? আপনাকে বুঝতে হবে যে সরকারের নিজস্ব দায়িত্বটাও তো সরকার পালন করতে হবে। সরকার যেখানে নিজে ব্যবসায়ী এবং জনগণকে ঠকাচ্ছে তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। এখন গ্যাস কেনাবেচার ব্যবসা সরকার করছে তিতাসের মতো একটা কোম্পানির মাধ্যমে। এখন তিতাস বলছে, স্বীকার করে নিচ্ছে যে গ্রাহক পর্যায়ে গ্যাস তারা পৌঁছাতে পারে না। তা আপনি পণ্য দিতে পারলেন না, তাহলে পণ্যর দাম কি করে নেবেন?
সেটা তো নেওয়া যায় না। এটা এক ধরনের প্রতারণা। সিলিন্ডার গ্যাসে বাড়তি দাম নেয় যখন ব্যবসায়ীরা লাখ লাখ টাকা জরিমানা গুনছেন, ঠিক তখন টাকা নিয়ে সেবা না দিয়ে গ্রাহকদেরই দুটছে তিতাস। সংকট সমাধানে কোনো সম্ভাবনা দেখছে না কোম্পানিটি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।